বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন মেজর রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায়ে বসা আছেন মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ। আর আমার ডানে রয়েছেন আরেকজন মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। শুরুতেই নাগরিক জীবনের সমস্যা নিয়ে আলোচনা শুরু করতে চাই, রাজনীতি বা অন্যান্য বিষয় একটু পরে যেতে চাই। গত দুদিনের প্রবল বর্ষণ এবং তার ফলে জলজট যানজটে পর্যুদস্ত নাগরিক জীবন। আমাদের নগরপিতারা বলছেন যে স্বল্প মেয়াদী কোনো সমাধান নেই। সো মানুষ আসলে কার কাছে কি প্রত্যাশা করতে পারে, বা এই অবস্থা এখন তো দুদিনের বৃষ্টিতে এই অবস্থা, বৃষ্টি যদি 3 দিন 7 দিন এরকম মুষলধারে হয় তাহলে পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য শহরের কি হতে পারে? মেজর জিয়াউদ্দিন আহমেদ। ধন্যবাদ জানাবো আপনার চ্যানেল আই এর কর্তৃপক্ষকে, কলা কুশলী কর্মকর্তা কর্মচারী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে হাজির। আজকে তৃতীয় মাত্রার আর একটি মাত্রা সংযোজন হয়েছে, সেটা হয়তো আপনারা সকলেই দেখতে পাননি কিংবা দেখেননি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় মাত্রার এই বিশেষ অনুষ্ঠানে আমাদের জিল্লুর ভাইয়ের যে কর্মকাণ্ড তার একটি স্বীকৃতিমূলক আলোচনা তিনি করেছেন, যে বঙ্গবন্ধুর হত্যার আসামিদের ইন্টারভিউটা নেওয়া জিল্লুর ভাইয়ের একটা সাংবাদিক কর্মজীবনের একটা বিরাট সাফল্য কিংবা বিরাট প্রাপ্য। তার স্বীকৃতিটা মিলেছে এবং আমিও মনে করি এটা তার জীবনের স্বীকৃতি, তার সাংবাদিক জীবনের স্বীকৃতি এবং গৌরবোজ্জ্বল একটা স্বীকৃতি। আমি তাকেও আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আশা করব তার এই কর্মপ্রেরণা, কর্ম উদ্দীপনা এবং তার এই অধ্যাবসায় যেন এটা আরো জোরদার হয়, আরো সাবলীল হয়, আরো প্রাণবন্ত হয়ে ওঠে, এই প্রত্যাশা আপনাদের পক্ষ থেকে আমি তাদের কাছে করব। যে প্রশ্নটি এসছে নাগরিক জীবন, আমি বুঝি না কি করে নগরপিতারা বলেন যেটা স্বল্প সময়ে সমাধানের কোনো উপায় নেই। এটা আমার বোধগম্য নয় মোটেই। কারণ যদি সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হতে হয় কাউকে কাউকে, সেখানে যদি ভাঙচুর করতে হয়, তাহলে ভাঙচুর করে এই প্লাবন, হঠাৎ বর্ষণের এই প্লাবনটা কেন নদীতে নামিয়ে দেওয়া যাবে না, এটা কোনো উত্তর আমি পাইনি। আমিও একদিন এক পৌরসভার চেয়ারম্যান কিংবা মেয়র বলেন সেই হিসেবে কাজ করেছি। আমি দেখেছি যে যেখানে যেখানে জলাবদ্ধতা তার নিরসন সম্ভব এবং আমি সেটা সাফল্যভাবে করেছি। আজকে কেন এটা হচ্ছে না, কেন পারছেন না, আমি ঠিক বুঝতে পারছি না। এটা অবশ্যই পারা উচিত। কেবল একটা ক্ষেত্রেই হতে পারে যেখানে তারা পারবেন না, সেটা হচ্ছে যদি বন্যার কারণে নদীর পানির উচ্চতাটা শহরাঞ্চলের চেয়ে বেড়ে যায়, সেই ক্ষেত্রেই হয়তো তারা এই পানিটাকে, এই অতি বর্ষণের পানিটাকে ড্রেন আউট করা কিংবা বহিষ্কার করে দেয়া শহর থেকে, নগর থেকে, মহানগর থেকে, সেইটা তারা সেখানে ব্যর্থ হতে পারেন। কিন্তু আজকে আমরা যা জানি, বুড়িগঙ্গা সহ আশপাশের নদীগুলো কোনোটাই বিপদসীমা কিংবা শহরের উচ্চতার উপরে বইছে না। কাজে কেন এই পানিটাকে সেখানে ফেলা যাবে না, কেন সেই রাস্তাটা করা যাবে না, কেন প্রয়োজনে সেই ড্রেনেজ কিংবা খাল করা যাবে না, এর কোনো উত্তর আমি পাই না। আমি আশা করব যে নগরপিতা সহ সরকার এ ব্যাপারে খুব জরুরি পদক্ষেপ নেবেন। এটা মানবিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, জনগণের জীবনে একটা দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে এবং একই সাথে পরিবেশের একটা ভীষণ ভারসাম্য জনিত ত্রুটি এবং ব্যাঘাত এটা ঘটাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরো শহরের মানুষের শ্বাস প্রশ্বাসের কষ্ট সহ বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে এর ফলে, যেখানে এর জন্য একটা ইমার্জেন্সি টাস্ক ফোর্স কিংবা জরুরি একটা বাহিনী গঠন করা দরকার, যে বাহিনী যেখান থেকেই হোক এই পানিটা বের করার ব্যবস্থা করবে। তাতে যদি কোনো ব্যক্তি বা কোনো একটা অঞ্চলের
কিছু ক্ষতি হয়, সে ক্ষতি সরকার পুষিয়ে দিতে পারে, সে সামর্থ্য আমাদের সরকারের আছে বলে আমি বিশ্বাস করি। কাজে অবিলম্বে যেন সেই টাস্ক ফোর্স কিংবা বিশেষ জরুরি বাহিনী যারা দেখবেন যে এইখানটা জলাবদ্ধতা হচ্ছে, সেখান থেকে ড্রেনেজ কিংবা পানি বহিষ্কারের সে ব্যবস্থা অবিলম্বে নিবেন, এই আহ্বান তৃতীয় মাত্রার মাধ্যমে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ মেজর জিয়াউদ্দিন। আবার আসবো আপনার কাছে মেজর আকবর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জুলু ভাই, ধন্যবাদ মেজর জিয়াকে। এবং জুলু রহমান সাহেবের প্রসঙ্গটি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন সেটা তুলে এনেছেন। আসলে একজন সাংবাদিক তখনই সফল হয় যখন তিনি উভয় পক্ষের বক্তব্যটা সামনে জনগণের সামনে তুলে ধরতে পারেন, এবং জুলু রহমান সাহেব সেটা পেরেছিলেন বলে আমি মনে করি প্রধানমন্ত্রী অত্যন্ত প্রাসঙ্গিক কথা আলোচনা করেছেন। এটা নিয়ে অনেক কথা বলার চেষ্টা করবে, হয়তো অনেক এটা নিয়ে জুলু রহমানের উপর চাপ সৃষ্টি করতে পারে, ভয় দেখাতে পারে, কিন্তু আমি মনে করি এটা ভয়ের কিছু নাই। এটা প্রধানমন্ত্রী অত্যন্ত প্রাসঙ্গিকভাবে কথাটা এনেছেন এবং ওনার বস্তুনিষ্ঠ কথাটাই প্রমাণ করেছে। কাজে নাথিং টু ওয়ারি, বাট ফ্রম মাই সাইড কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ডান ইউর জব এক্সেলেন্টলি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমার স্যারের সঙ্গে দ্বিমত নয়, 100% দ্বিমত পোষণ করছি। টাস্ক ফোর্স করতে চলছেন, সমাধান দরকার। গত তারিখে যে বৃষ্টিটা হয়েছিল, দেখেন আমরা গিয়েছিলাম জেনারেল জিয়ার মাজারে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 1 সেপ্টেম্বর আমরা গিয়েছিলাম। সেখানে আমরা হেঁটে গিয়েছি, যদি আমাদেরকে ঢুকতে দেয় না, এটা সরকারের, আমার মনে হয় সেই অভিশাপটা কিছু কাজে লেগেছে। ওই যে মাঝখানে ব্রিজটা যে আমাদের কাউকে যেতে দেয় না, ব্রিজটা দুই পাশে পুলিশ দিয়ে বন্ধ করে রেখেছিল, এটা হলো সরকারের মানসিকতা, হীন মানসিকতা। আমি এটা নিন্দা জানাই, ঘৃণা জানাই। আমরা গিয়েছি, ম্যাডামকে আগে পিছনে যেতে দিত, দেয় নাই। গতকালকে উনি সামনে দিয়ে গেছে, গিয়ে মাজারের ভিতর দিয়ে ঢুকে, উনি অসুস্থ মানুষ, উনি জিয়ারত করেছেন, দোয়া করেছেন। জিয়ারত করে উনি এসে গাড়িতে উঠে মাজার এলাকাটা ছেড়েছে, তার সঙ্গে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আমি সেখানে ছিলাম, সেই বৃষ্টি থেকে ভিজতে 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 আমি হেঁটে ক্যান্টনমেন্টে গেট পর্যন্ত আসছি। আসার সময় আমার তো ভিজছি, আসার সময় প্রথমে একটু চপ্পল ভিজা পানি, তারপরে একটু নিড লেভেল পানি, তারপর পানি। আপনি আমাকে বলেন, এই মুষলধারের বৃষ্টি যেটা ছিল তাৎক্ষণিক, এটি আবার যে হবে, আবার কোন রিপিট হবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। অথচ তার জন্য আপনি টাস্ক ফোর্স করবেন, তার জন্য আপনি ড্রেন পাস করবেন। এটা কিছু হলেই সবাই হইচই করব। মেয়র সাহেবরা সত্য কথাটাকে আমরা ফেস করতে পারি না, এটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। শুনেন, ঢাকা শহরের ঠিক দুপুর বেলা যে অবস্থাটা ছিল, সন্ধ্যার সময় সেই অবস্থা ছিল না পানি। আমরা ওই ছবিটাই বারবার দেখিয়েছি। কারণ যদিও আমি 4 ঘন্টা রাস্তায় কাটিয়েছি, গাড়িতে বসে বসে ঘুমিয়েছি প্রায় 3 ঘন্টা গাড়িতে, শুধু মহত্তর যেতে, ক্যান্টনমেন্ট থেকে মহত্তর যেতে। কিন্তু তারপরে আমি বলবো যে এই সমস্ত এগুলো হলো সাময়িক দুর্ঘটনা, ঘটে গেছে। তার জন্য তাৎক্ষণিক বা টাস্ক ফোর্স বা কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাই। এটা একবারে হয়েছে, আবার হবে না, হওয়ার কোনো নাই। এখন এটা যদি ব্যবসা বাণিজ্য করতে চান, আর আপনি যদি ঢাকা শহরে নৌকা সাপ্লাই করতে চান, আর নৌকা তৈরি করা থাকে আপনার, তাহলে ইটস এ গুড অপরচুনিটি। আর যদি টাস্ক ফোর্সের ঠিকানা নিতে চান আপনি, বা লোকজন থাকে বা জানা হতে চান, ঠিক আছে। আমি মনে করি গতকাল এই ঘটনাটা যেটা ঘটেছিল, এটা তাৎক্ষণিক ঘটনা ঘটেছে এবং দৈব দুর্বিপাক হয়েছে। এটা নিয়ে কোনো প্রিকশন নেওয়ার কিছু নাই, এটা নিয়ে সাবসিকুয়েন্টলি কোনো অ্যাকশন নেওয়ার কিছু নাই। এখন যদি অ্যাকশন নিতে যান, তাহলে ঢাকা শহরের খরচ বেড়ে যাবে আরো অন্তত 40%। সেটা কে দিবে? এবং সেই ক্ষতিগ্রস্তের দায় দায়িত্ব, এই ক্ষতিটা পোষানোর জন্য যে দরকার সেটা তো নাই। তারপর সিটি কর্পোরেশন রাস্তা বলবেন। ঢাকা শহরটা হলো ভাগাড়ের মা, এখানে কোনো মালিক নাই। ঢাকা শহরের কোনো মালিক নাই। এখানে আমরা সবাই নিজের, কি বলবো, এখানে যে যেভাবে খুশি, ওয়াসা কাজ করছে, টিএমটি কাজ করছে, দেশায় কাজ করছে, কোঅর্ডিনেশন নেই। সিটি কোঅর্ডিনেশন তো থাকতে হলে মালিকরা থাকতে, মানে রাজনীতিবিদদের গালালি করছে এতদিন। এখন আমার ভাইরা মেয়র হয়েছে, 4 মাস ধরে মুখে কুলু বেটে দিয়েছে, একটি কথা বলতে পারে না, একটা কাজ নাই। এখন উদুর পিন্ডি বুদুর গাড়ে, এইটা হবে না তো ওইটা হবে না, ওইটা হবে তো ওইটা হবে না। আরে বাবা, এটা হবে না তো জানছো, মেয়র দাঁড়াইছিল কেন? এটা তো সবাই জানতো। এখন আমি সময় দিতে হবে, খুব বেশি সমাধান করতে পারবেন। কালকের বিষয়টা তো মেয়রের কনসার্ন না, মেয়রের কিছু বলারও কিছু নাই। কারণ ঢাকার রাস্তাগুলা
বাট সাধারণভাবে পারসেপশন যে মেয়ররাই সব করবে, এই পারসেপশন পরিবর্তন করতে হবে। আমাদের কি হয়, যেমন এইগুলো নিয়ে এখন কিছু কিছু লোকের ঠিকাদাররা দেখবেন তড়িৎ কাজ করতেছে। আমি তো বলবো কালকের এই বৃষ্টি এবং এই পানির জলাবদ্ধতা ঢাকা শহরে পরিষ্কার হয়েছে, সমস্ত রাস্তাগুলো যেভাবে ক্লিন হয়েছে। আপনি দেখেন অবস্থায় কি ধুলাবালি নাই, কিছু নাই, ময়লা আবর্জনা, কিছু কিছু জায়গায় ময়লা পানি আসছে প্রথম দিকে, পরে সেগুলো ওয়াশ আউট হয়ে গেছে। আর ঢাকা শহর যারা বানিয়ে গেছে, যেমন আমাদের একজন আছে ডক্টর মুবাশির সাহেব, আমি নাম ধরে বলছি, আর্কিটেক্ট মুবাশির সাহেব, ওনার কাছে ক্ষমা চেয়ে বলছি, উনি অনেক ভালো ভালো কথা বলেন। কিন্তু এই ঢাকা মহানগরে এমন কোন বড় দালান নাই যে দালান নির্মাণ করতে কোনো দস্তখত নাই, অথচ উনি সবার দোষ দিয়ে বলেন, কিন্তু ওনার যে দস্তখতটা আছে এটার জন্য কোন দায়ী? কোন হিসাবে ওনার দস্তখত? উনি হলেন চিফ, মানে ওই যে পরিবেশ ইউনিভার্সিটি থেকে একটা কমিটি আছে রাজুকের, যে বড় যে বিল্ডিং গুলা করে সেইগুলা সভাপতি, উনি সেটা সাইন করতে হয়, যত বড় বড় বিল্ডিং গুলা আছে। আমরা শিওর অ্যাবাউট ইট। এবং যত বড় বড় বিল্ডিং গুলা হচ্ছে সব হয়েছে অতীতে, উনি যতদিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের করেছেন। এখন উনি সবাই দোষ দিয়ে বেড়ান, কিন্তু উনি রাজুকের উপদেশটা বহুদিন ধরে। রাজুকের এমন কোনো কিছু নাই যে এমন কোনো মিটিং না, একটা মিটিং উনি অ্যাটেন্ড করার এমন কথা নেই। ঢাকা মহানগরটাকে গড়ে উঠছে যেভাবে আমাদের এই বাংলাদেশটা গড়ে উঠছে। আমাকে গতকালকে একটা ছেলে, আবার যুব দলের একটা ছেলে টেলিফোন করছে, স্যার একটা সুখবর দিতে চাই। কি সুখবর? যে স্যার গত বছর যে আপনি বিয়েতে, আমরা বিয়ের দাওয়াত দিয়েছিলাম, আসতে পারেন নাই, তো সেই বিয়ার আমার তো মেয়েটা বেঁধেছিলাম, মেয়ের একটা বাচ্চা হয়েছে আজকে। এগুলো এটা কি মাস? এটা তো অগাস্ট মাস। আমি তোমার তো বিয়ের দাওয়াত দিয়েছিলাম মনে হয়, যত সম্ভব মনে হয় আমার সেপ্টেম্বর না অক্টোবরের দিকে। হ্যাঁ, সেপ্টেম্বরের লাস্ট উইকে বিয়ে ছিল। আমি 11 মাস হয়েছে না বিয়ে হয়েছে, এখন বাচ্চা হয়ে গেছে, এই খুশি হয়ে গেছো। এখন ঢাকা নগরে একজনের টাকা হয়ে গেছে, একজন স্মাগলার হয়ে গেছে, একজন ব্যাংক লুট করে ফেলেছে, এবং সেটা একতলা বাড়ি ছিল 10তলা বাড়ি বানিয়ে ফেলতে হবে, 10তলা বাড়ি বানিয়ে ফেলতেছে। কেউ দেখে না, না এনবিআর দেখে, না ট্যাক্স ওনারা দেখে, না সিটি কর্পোরেশন দেখে, না কেউ দেখে। এই লোকটা এখানে 2তলা বাড়ি ছিল ধানমন্ডিতে, দেখেন তাদেরকে দেওয়া হয়েছে একতলা বাড়ি, একজনকে দেওয়া হয়েছে থাকার জন্য। সেখানে সে আজকে 20তলা বানাচ্ছে কমার্শিয়াল বিল্ডিং। বাংলাদেশে কোনো বেটা নাই দেখার, অথচ আমাদের ভদ্রলোক তো কম নাই, শিক্ষিত লোক, বড় বড় অথরিটির লোক, বিশাল বিশাল লোক আমরা আছি, কিন্তু আমরা কথা বলতে পারি, কিন্তু একটা লোক দেখার নাই। আমরা কি পানিশমেন্ট দিয়েছি, সাজা দিয়েছি? এবং আজকে যার যেটা খুশি মতো বলছে, ড্যাব বানিয়েছিলাম, সেই ড্যাবের কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই। আমি শেষ করছি। এই সামাজিক সমস্যাগুলো দেখার জন্য কিন্তু আমাদের অনেক কর্তৃপক্ষ আছে, অনেক বড় বড় কর্তৃপক্ষ আছে, অনেক বড় বড় সাহেব আছে, কিন্তু কেউ দেখে নাই। কিন্তু আসার পরে আজকে যদি টাস্ক ফোর্স করতে যাই, তাহলে কিছু লোকের জন্য আবার আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আবার কিছু লোকের ব্যবস্থা হবে। তো আমরা যেমন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য টাস্ক ফোর্স বানিয়েছিলাম, এদেশে আইন শৃঙ্খলা খুব অবনতি হয়েছিল, তখন আমরা টাস্ক ফোর্স র্যাব বানিয়েছিলাম। এখন দেখি মাননীয় প্রধানমন্ত্রী বলেন ছাত্রলীগের আগাছা পরিষ্কার করতে হবে, আবার তারই ভাগ্না সংসদে বলে যে আগাছাকে কেন মেরে ফেলছে র্যাব, তার বিচার চাই। তো ওনার ঘরেই অবস্থা, ওনার কি আগাছা পরিষ্কার করতে, ছাত্রলীগের আগাছা পরিষ্কার করতে বা কে বলে? আবার ছাত্রলীগের ছেলেকে আইন শৃঙ্খলা বাহিনী মেরেছে বলে সংসদে র্যাবের বিরুদ্ধে উস্কানি বক্তব্য দেওয়া হচ্ছে, র্যাবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, র্যাবের সিওকে বদলি করে ফেলেছে। তাহলে আগাছাটা পরিষ্কার, আগাছা আদৌ নির্মূলযোগ্য কিনা এটাই হচ্ছে আগাছাটা নির্মূলটা কাকে দিয়ে করাবেন? এবং উনি বলবেন, বলার পরে এই অবস্থা। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে স্যার মেজর জিয়ার কথা টাস্ক ফোর্স করেন না, এটা দৈব দুর্বিভাগ হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, হয়ে যাক, আবার নতুন করে ব্যবসা দিয়ে না কাউকে। তবে এটা বিকল্প ঢাকা শহর বানানোর চিন্তা করেন। ঢাকা শহরকে নতুন করে বানাতে হলে আপনাকে ধন্যবাদ। আপনি ধান ভাঙতে শিবের গিয়ে দিয়েছেন। সেই ঢাকা শহরে টাস্কফোর্স করলে ব্যবসা শুরু হবে, এটাও আপনার বক্তব্য। আবার প্রাইম মিনিস্টারের আগাছা তোলা পর্যন্ত এসছেন, এর মধ্যে বাদ দিয়েছেন বাংলাদেশে কোনো সাবজেক্ট বলে আমার মনে হয় না। যাই হোক, আমি চাইবো যে বিষয়ের মধ্যেই থাকতে। ব্যবসা কিছু লোক করতেই পারে, কারণ আপনি একজন সফল ব্যবসায়ী যতটা আমি জানি, কাজে আপনি ব্যবসাটা ভালো বোঝেন এবং সব জায়গায় হয়তো ব্যবসার ঘ্রাণ পেয়ে থাকেন। তো যাই হোক,
টাস্কফোর্স ব্যবসার জন্য নয়। আপনার কাছে মনে হয়েছে যে দুদিনের বৃষ্টিতে সব ডুবে গেছে, ভালোই হয়েছে, ঢাকা সিটি ধুয়ে গেছে। একটা নেতিবাচক ধারণা কেন আপনার মধ্যে কাজ করে আমি জানি না, কিন্তু করেছে। ঢাকা সিটির এই জল নিষ্কাশন, এই ব্যবস্থাটা সঠিকভাবে করলেও দেখা যাবে হাজার হাজার হেক্টর জমিতে পানি জমে আছে। কারণ সব জায়গা দিয়ে পানি নামানো সম্ভব হবে না। যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে উঁচু জায়গাগুলো, যে জায়গাগুলোতে অতিবর্ষণে হঠাৎ করে জমে গেছে, সেইটাই সম্ভব হবে। এখানে যে লেকস গুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, সেগুলো পানি নিষ্কাশনের কথা নয়। আজকে এটা নাকি রাস্তাঘাট ঘাট নাকি ধুয়ে দিয়েছেন বর্ষা, একদিনে দুদিনে বর্ষা দিয়ে। আপনাকে ধন্যবাদ। এ ধরনের অনুভূতি আপনার মধ্যে কাজ করে যে পরিচ্ছন্নতা দরকার। কাজে এইভাবে আয় বৃষ্টি আয় বৃষ্টি মেপে, আয় বৃষ্টি কি কবিতাটা ভুলে গেলাম, ধান দেবো ছেপে, ধান দেবো মেপে। আপনি যে সেই কাব্যের লোকে তো আমি জানতাম না। আমার মনে হয় যে জনগণের প্রচন্ড ভোগান্তি হয়েছে। বিতর্ক সব নির্বাচন নিয়েই থাকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক থাকে, কাজে এই বিতর্কের শেষ নেই। কিন্তু এই মেয়রদের কোনো দায়িত্ব নাই এই জলবদ্ধতায়। এই ধারণাটাই বা কেন আপনার, সেটা আমি বুঝি না। কারণ আমি মনে করি মেয়রদের দায়িত্ব আছে। তাদের নাগরিকরা প্রচন্ড প্রতিকূলতার মধ্যে পড়েছে, সবাই আবাল বৃদ্ধ বনিতা, সরকারি কর্মচারী। আমি আমার মনে হয় অ্যান্সার যেগুলো মোটামুটি দর্শকরা পেয়ে গেছেন। আমি একটু প্রসঙ্গটাও পাল্টাতে চাই। এবং আপনি এখানে বিতর্ক বলেছেন, বিতর্ক শব্দ ব্যবহার করেছেন এবং শুরুই করেছিলেন, যদি আমি প্রশ্নটা আনিনি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ, এবং সেই সূত্র ধরে আমার একটি সাক্ষাৎকার নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে অতি সাম্প্রতিককালে রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্ক চলছে। এটি ক্ষমতাসীন গোষ্ঠীর মধ্যেও এই বিতর্কটা পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের কথা বলছেন। বিশেষ করে সেই সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল, যে দলের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, এবং সেই সময়টাতে যুক্ত ছিলাম 78-79 থেকে, তার না মানে ওই দলটির সঙ্গে আপনি যুক্ত ছিলেন আর কি, পরবর্তীতে যুক্ত ছিলেন, এবং সেই সময়টাতে সম্ভবত ইন্টেলিজেন্সের সঙ্গে, ইন্টেলিজেন্স এজেন্সিতে আপনি কর্মরত ছিলেন। তো সেই সময়কার বামপন্থীদের এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের ভূমিকা নিয়ে নানা রকমের অভিযোগ রয়েছে। এর মধ্যে তৎকালীন সেনা প্রধানকে নিয়ে কথাবার্তা রয়েছে, কোন কোন রাজনৈতিক নেতা নিয়ে কথাবার্তা রয়েছে। সো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কারো কারো হত্যা মানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যাদের যেটা অনেককে পাওয়া যায়নি। কিন্তু এটি হচ্ছে হত্যাকাণ্ডের বিচার। কিন্তু এই যে ষড়যন্ত্র বা এই যে একটি হত্যাকাণ্ডের মতো পরিবেশ তৈরি করা, এর পেছনে যারা মানে পেছনে নেপথ্যে যারা নায়ক, তারা কিন্তু পর্দার আড়ালেই আছেন বা তাদেরকে বিচারের আওতায় আনা যায়নি। কিন্তু প্রসঙ্গটা ঘুরে ফিরে নানান বিতর্কের মধ্যে এখন আসছে। সো আপনি এই বিতর্ককে কিভাবে দেখেন? অনেকেই মনে করেন যে এই বিতর্ক আবার একটি কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে হচ্ছে। না, আমি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখি না। আমি দেখি খুব সরল রেখায়। কারণ জাতীয় সম্পর্কে যে প্রসঙ্গটি এসছে তার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আর বিপ্লবোত্তর প্রতি বিপ্লবের জন্য যে প্রস্তুতি, সেখানে বঙ্গবন্ধু সরকারের যথেষ্ট সামরিক দুর্বলতা ছিল, যে কারণেই বঙ্গবন্ধু এইভাবে নির্মমভাবে নিহত হয়েছেন। বঙ্গবন্ধু যেভাবে মূল্যায়ন করেছেন সেভাবে মূল্যায়ন ইতিহাসে মির্জাফররা করে না। আমরা বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের বিষয়টি উদ্ঘাটন করি ডিজিএফআই প্রায় 2 মাস আগে। আপনি সে সময় ডিজিএফআই তে ছিলেন? জি। ডিজিএফআই উদ্ঘাটন করার পরে ডিজিএফআই ডিজি ছিলেন তখন ব্রিগেডিয়ার রৌফ। তিনি টপ সিক্রেট চিঠি প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন বাই নেম, যে ডালিম, ফারুক, রশিদ ইত্যাদি ইত্যাদি এই নামগুলো ছিল, এবং তাদের পরিকল্পনাও ছিল যে এরা বঙ্গবন্ধুকে হত্যা করবে, রেডিও এবং টেলিভিশন দখল করবে। কিন্তু বঙ্গবন্ধু তার মহামানবিক উচ্চতায় তিনি যেখানে অবস্থান করতেন, সেখানে বিশ্বাস করতেই পারেননি যে একটি জাতি বিশ্বের বুকে নতুন পতাকা নিয়ে হাজির হাজির বলে হাজির হলো, সেই জাতির কেউ তাকে হত্যা করতে পারে। উনি ব্রিগেডিয়ারকে বললেন হেসে, তোরা পাগল হয়েছিস, আমার বুকে কেউ গুলি করতে পারে? কোনো বাঙালি গুলি করতে পারে আমার বুকে?
এই ছিল ওনার উত্তর। যাই হোক, তো বঙ্গবন্ধুর এই ঔদার্য আপনার ষড়যন্ত্রকারী এবং হত্যাকারীরা কাজে লাগিয়েছে। প্রতিবিপ্লব এবং বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা, শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে বঙ্গমাতা সহ সপরিবারে হত্যা, এটা পেছনে অনেকেই কাজ করেছে, অনেকগুলো দল কাজ করেছে। তার মধ্যে কাজী জাফরের ইউপিপি, ভাসানী ন্যাপের হক কথা, তোহাল উদ্দিনের সাম্যবাদী দল, জেএসডি সহ আরো কিছু বাম সংগঠন এবং আন্তর্জাতিক ভাবেও পাকিস্তান, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাও কাজ করেছে। এখন এই কাজ করার মধ্য দিয়ে তারা বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করেছে। যেমন প্রত্যেকটা কাজেরই একটা স্তর থাকে, প্রাথমিক স্তরটা ছিল বঙ্গবন্ধুকে গণবিচ্ছিন্ন করা। আমার জানা মতে এবং তথ্য অনুযায়ী বাংলাদেশে 4000-এরও বেশি পাকিস্তানি পেইড এজেন্টস আছে এখনো, আচ্ছা, এবং যারা একটা প্রোপাগান্ডা মেশিন হিসেবেও কাজ করে। আপনি যদি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিংবা একজন মুক্তিযুদ্ধের পক্ষের কোন নেতৃত্বের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেন, এই 4000 লোক একসাথে ঢাকা শহরে 4000 জায়গায় ছড়িয়ে পড়ে সেই প্রোপাগান্ডা চালিয়ে দেবে। এই বঙ্গবন্ধুর সময় প্রোপাগান্ডাগুলো নিশ্চয়ই আপনার কিছু স্মরণ থাকতে পারে, নজর আক্তারের আছে বলে আমি মনে করি। এই প্রোপাগান্ডা সহ বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার জনসমর্থন, তার অক্লান্ত পরিশ্রম সবকিছুকেই পণ্ড করেছে এই প্রতিবিপ্লবের কাজে যারা লিপ্ত ছিল তাদের কর্মকাণ্ডের মধ্যে। জেএসডি সম্পর্কে যে কথা বলেছেন, জেএসডি তখন যে ভূমিকায় ছিল আর আজকে যে জেএসডি কাজ করছে তারা এক জেএসডি নয়। এর প্রমাণটা আমি আওয়ামী লীগ থেকেই দেব। আওয়ামী লীগ 57 সালের কাকমারি সম্মেলনে পার্টি ভেঙে দুভাগ হয়ে যায়। আওয়ামী লীগ দাঁড়িয়েছিল ফর ওয়ান ইউনিট পাকিস্তান, পাকিস্তান একক রাষ্ট্র, এখানে ভিন্ন কোনো স্বায়ত্তশাসন কিংবা অন্য কোনো ব্যবস্থা অন্য কোনো অংশের জন্য প্রযোজ্য নয়, এমনকি কাশ্মীরের দখলকৃত অংশও নয়। আর বামপন্থীরা ভাসানী ন্যাপকে সামনে রেখে তারা স্বায়ত্তশাসনের দাবি তুলে তারা পার্টিকে ভেঙে দিলেন। আওয়ামী লীগ দাঁড়ালো এক পাকিস্তানের পক্ষে, বামপন্থীরা দাঁড়ালো পাকিস্তান পূর্ব বাংলা তথা বাংলাদেশের স্বায়ত্তশাসনের পক্ষে। ঠিক 4-5 বছরের মধ্যে চীন রাশিয়ার মধ্যে আদর্শগত কমিউনিস্ট আদর্শগত বিভেদের মাধ্যমে এই ন্যাপ, ভাসানী ন্যাপের নেতৃত্বে, ভাসানী সাহেবের নেতৃত্বে যে ন্যাপ হয়েছিল তা আবার ভেঙে দুই টুকরো হয়ে গেল। পিকিংপন্থী এবং মস্কোপন্থী, এরা এমন পিকিংপন্থী এবং মস্কোপন্থী যে পিকিং এ বৃষ্টি হলে তারা ঢাকায় ছাতি খুলে হাঁটতেন, আর মস্কোতে বরফ পড়লে তারা ঢাকায় জ্যাকেট পরে হাঁটতেন। এমন পন্থী হয়ে গেলেন তারা। পিকিং এর প্রেসক্রিপশন ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, কাজেই তোমরা পাকিস্তানের মধ্যে এই স্বায়ত্ত শাসনের আওয়াজ তুলে পাকিস্তানকে দুর্বল করো না। সাথে সাথেই এই বামপন্থীদের স্বায়ত্ত শাসনের স্লোগানটি লোপাট হয়ে গেল, মিশে গেল, হারিয়ে গেল। এর 8 বছরের মাথায় যখন নেতৃত্ব আওয়ামী লীগের বঙ্গবন্ধু পেলেন, তিনি 66 সালে 6 দফা আন্দোলন দিয়ে সেই স্বায়ত্ত শাসনের দাবিটাই উনি করলেন, যে স্বায়ত্ত শাসনের প্রশ্নে 57 সালে আওয়ামী লীগ ছিল পাকিস্তান, এক পাকিস্তানের পক্ষে, বামরা ছিলেন স্বায়ত্ত শাসনের পক্ষে। সেই বামরা স্বায়ত্ত শাসনের কথা ভুলে গেলেন চীনপন্থী মস্কোপন্থী হয়ে, আর বঙ্গবন্ধু সঠিক রাজনীতিটার চর্চা শুরু করলেন 6 দফার মাধ্যমে 66 সালে। ঠিক তেমনি যে জেএসডি প্রতি বিপ্লবের ভূমিকা রেখেছিল, যে জেএসডি বঙ্গবন্ধুকে তার জনপ্রিয়তা, তার পরিশ্রম, যুদ্ধবিধ্বস্ত বাংলায় তার পুনর্গঠনের কাজগুলোকে বাধাগ্রস্ত করেছিল, এই সর্বহারা পার্টি সিরাজ সিকদারের
বহু অঘটন ঘটিয়েছে বাংলাদেশে, হত্যাকাণ্ড থেকে শুরু করে এমন কিছুই নাই যা করেনি। এবং ভক্তহা এরা আত্রাইয়ে বিদ্রোহ শুরু করলেন, সাম্যবাদী দল। হক সাহেব ধরা পড়লেন শেষে সেনাবাহিনীর কাছে। তিনি ওই গরুর জন্য যে খড়কুটো রাখা হয় সেই খড়কুটোর মধ্যে লুকায় ছিলেন। তো যখন সামরিক বাহিনীর সদস্যরা তাকে ওই খড়কুটোর ভিতরে আবিষ্কার করলো, তখন তিনি তাদের ধাক্কায় পড়ে গিয়ে বললেন, আমি বঙ্গবন্ধুর ক্লাস ফ্রেন্ড, আমি বঙ্গবন্ধুর ক্লাস ফ্রেন্ড। তখন বঙ্গবন্ধুর দোয়াটা হক সাহেবকে দিতে হয়েছিল। হক তো আরো বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতি বিপ্লবে সহায়তা করেছেন। ভাষাই না হক কথা, হক কথা না বললে নাকি অনেকের হজম হতো না, খাদ্য হজম হতো না হক কথা না বললে। কারণ ভারতের বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে নীরব একটি সংগঠন হিসেবে হক সভা তার বিরাট ভূমিকা রেখেছিল। এবং আপনার আন্তর্জাতিকভাবে এরা অর্থনৈতিক সাপোর্টও পেয়েছিল। আরেকটি শক্তি যাদেরকে আমরা ভুলে যাই, যারা বঙ্গবন্ধুকে শেষ করে দেয়ার, বঙ্গবন্ধুর রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু চলার পথ, বঙ্গবন্ধুর দেশ গড়ার পথ সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য যারা 24 ঘন্টা সক্রিয় ছিল, তারা ছিল স্বাধীনতা বিরোধী শক্তি, পরাজিত শক্তি। তারা এই কাজী জাফর মেননদের সাথে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও দেখা করেছে এবং তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা, দেশি বিদেশি অর্থনৈতিক সহযোগিতার যোগান তারা দিয়েছে। আরো শুনবো আপনার কাছে, আপনি বলবার সুযোগ পাবেন। মেজর আখতারুজ্জামান। বিষয়টা তো খুবই স্পর্শকাতর। বঙ্গবন্ধু কিন্তু আমাদের জাতির ইতিহাসে বঙ্গবন্ধুকে নিয়ে মেজর জিয়া যে কথাগুলো বলেছেন, অনেককে দায়ী করেছেন, অনেকভাবে দেখেছেন। আমরা 71 পূর্বের ঘটনা যেতে চাই না, সেগুলো ঘটনার প্রভাব অনেকভাবে ঘটেছে। 71 পরে যে ট্র্যাজেডি হয়েছে, বঙ্গবন্ধু হত্যা হয়েছে, বঙ্গবন্ধু রাজনীতির পরে প্রথম যে বিরোধী দলটা দাঁড়িয়েছিল সেটা কিন্তু প্রো ভারতীয়, ভারতপন্থী বলে একটি দল দাঁড়িয়েছিল, যাদের কোরা ছিল মুজিব বাহিনী। সেই মুজিব বাহিনী আপনি জানেন যে ভারতের যে জেনারেল ছিল, কি নাম, জেনারেল ওবান, যে মুজিব বাহিনী গঠন করেছিল, সেই মুজিব বাহিনীর নেতৃত্বে, মুজিব বাহিনী ওবান গঠন করেনি, মুজিব বাহিনী মিত্র বাহিনীরই একটি অংশ হিসেবে কাজ করবে। এই জন্য ভারত সরকার, বাংলাদেশ সরকার, দুই সরকারই সমর্থন ছিল। যাই হোক, সেখানে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী জন্ম 21শে নভেম্বর হয়ে গেছিল, যেখানে সশস্ত্র বাহিনী তৈরি হয়ে গেছিল মুক্তিযুদ্ধকে সাপোর্ট করার জন্য, তাছাড়াও যেখানে অগণিত মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ভিতরে কাজ করতেছিল একই মুক্তিযুদ্ধ কমান্ডের অধীনে, যেমন কর্নেল ওসমানীর নেতৃত্বে, সেখানে আরেকটি মুজিব বাহিনী তৈরি করে কিন্তু প্রথম বিভেদটা সৃষ্টি করা হয়েছিল। এবং যার পরবর্তীতে মুজিব বাহিনীকে 71 মুক্তিযুদ্ধের পরে সরাসরি রক্ষী বাহিনী বানিয়ে দেওয়া হয়েছিল। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। না, এখানে আপনার সাথে দ্বিমত আছে। মুজিব বাহিনী ভাগ হয়ে গেছিল, একবার গিয়েছিল শেখ মনি সহ অন্যদের নেতৃত্বে, আর একবার এসেছিল সিরাজুল আলম খান সহ তাদের নেতৃত্বে। তো এখন এটা ভাগ হওয়ার পরে যারা মুক্তিযুদ্ধে অস্ত্রধারী ছিল তাদেরকে রক্ষী বাহিনীতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা তো বলেন। তারপরে আসলো ছাত্রলীগের সম্মেলন। আপনি জানেন যে 74 সনের সবচেয়ে টক অফ দি টক ছিল ছাত্রলীগের সম্মেলন। যে ছাত্রলীগের সম্মেলনে 72 সালে 73 জানুয়ারিতে বোধ হয়, 76 প্রথম দিকে, যেখানে একদিকে ছিল দুই আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, এরা এক গ্রুপে, আর এক গ্রুপে ছিল আসমরব, শাহজাহান সিরাজ, তারা এক গ্রুপে। সেদিন কিন্তু ওই বিরোধী দুটি সংগঠন দাঁড়িয়ে গেছিল এবং একটি প্রকাশ্যে কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে তখন স্লোগান দিচ্ছিল, এবং সেই দুটি সম্মেলনে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু নূর আলম সিদ্দিকীদের দলেই আসলেন, এবং নূর আলম সিদ্দিকী তখন কিন্তু একদম সোচ্চার বঙ্গবন্ধুর পক্ষের লোক ছিলেন, প্রতিষ্ঠিত লোক ছিলেন। এটার সংগঠক হিসেবে মনি ভাই এবং সিরাজ ভাই দুজনের নামে আসা উচিত। না, আসা উচিত, কিন্তু নূর আলম সিদ্দিকী ছাত্রলীগের তখন সভাপতি, কাজে সে তার ফ্রন্ট লাইনের লাইন। এখন সিরাজুল আলম খান তার নিয়ে চলে গেলেন, গিয়ে উনি এন্টি মুজিব একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। আজকে এই কথাটা তো এটা অন্য কেউ করে নাই, স্বাধীনতা বিরোধীরা করে নাই। স্বাধীনতা বিরোধীদের তো প্রশ্নই ওঠে না বঙ্গবন্ধু বিরোধিতা করার, কারণ তারা তো বেঁচে থাকার জন্য যা কিছু দরকার। আপনারা জানেন যে সবুর খানের বাসা, সবুর খানকে জেলখানায় খাবার বঙ্গবন্ধু পাঠাতেন।
শাহ আজিজকে খাবার পাঠিয়েছেন, উদার্য, সেটি বলছি তো উনি পাঠিয়েছিলেন। কাজে উনি তখন তারা ওনার কাছে নথি স্বীকার করেছেন, বিরোধিতা করার প্রশ্ন উঠে না। পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে এটা সবচেয়ে সুযোগ সন্ধানী রাষ্ট্র। আমি জানি না 4000 এজেন্টের নমিনি তো অবশ্যই আপনার কাছে আছে, তালিকা নিশ্চয়ই আছে, একদম 4000 বলেছেন, পত্রপত্রিকা আপনার কাছে নিশ্চয়ই 4000 তালিকা আছে, তাহলে আপনি এত জোর করে বলতেন না। না, তথ্যগত ব্যাপারটা পাই আমরা মূলত প্রচার মাধ্যম থেকে। তাহলে তো এটা প্রায় সম্ভবত শব্দগুলো আসার কথা, কিন্তু 4000 আপনি এখন 4000 লোক একসঙ্গে সোচ্চার আমার পক্ষে আপনি যোগ দিয়ে দেন। আমরা পাকিস্তানিকে দেখেছি সবচেয়ে বড় সুযোগ সন্ধানী বাংলাদেশের রাজনীতিতে। পাকিস্তানের সঙ্গে কেউ যোগাযোগ করে বলে আমার ধারণা খুব কম, কারণ কেউ যোগাযোগ করে না পাকিস্তানের বেশিতে। আর যারা পাকিস্তানের বেশি পার্টিতে যায়, ওই যে আসলে 15 আগস্টে খেতে, এখানে দেখবেন আওয়ামী লীগের অনেক লোক যায়, আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে অনেক লোক যায়। এখন না, ওই তখনও যেত। পাকিস্তান যে কাজটা করে, কি করেছে, বঙ্গবন্ধু হত্যার পরে পরে সে যে কাজটা করেছে, ঘাস করে পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়ে দিছে, আগেই দিছে, বঙ্গবন্ধু হত্যার পরে দিয়েছে। বঙ্গবন্ধু লাহোর কনফারেন্স যখন গেল, ওআইসি সম্মেলনের আগে পাকিস্তান ওআইসি সম্মেলনে গেলে ওই স্বীকৃতি দিল, দিয়ে উনি কি করলো, পাকিস্তান আইসা প্রথম দেখা করলো মুস্তাকের সঙ্গে, ফার্স্ট অ্যাম্বাসেডর টু সি মুস্তাক। কাকতালীয় ভাবে দেখেন, 91 সনে যখন বিএনপি সরকার গঠন করলো, 20 মার্চ সরকার গঠন করলো, 27 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 20 দিন লাগলো, 21 দিন লাগলো সরকার গঠন করতে, অনেক ধাক্কাধাক্কি করে সরকার গঠন করলো। সরকার গঠন করার পরে 15 দিন পরে ধাক্কাধাক্কি তো হবেই, 50 দলের 50 জন নিয়ে সরকার গঠন করতে গেলে 114 জন ছিল, সভাপতি সাহেব আহ্বান জানালে হইতেন, উনি তো আহ্বান জানালেন না, ষড়যন্ত্র তো উনি করলেন, ষড়যন্ত্র করলেন। 142 জনকে না বলে উনি বললেন যে সংসদের সংশ্লিষ্ট কেউ প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে, না উনি কথা বলছি। তো ফলে কি হচ্ছে, পাকিস্তান দেখা গেল যে সরকার গঠন করার সঙ্গে সঙ্গে দেখা করলেন। এখন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, হত্যাকারী কারা, আত্মস্বীকৃত কিছু হত্যাকারী আছে যারা ফিজিক্যালি যারা করেছে। এ ব্যাপারে আপনার কাছে প্রশ্ন রাখি, আপনি ব্যাখ্যা ভালোই করবেন। যে গুলিটি করেছে সে হত্যাকারী, যে তাকে দিয়ে গুলিটি করিয়েছে সে হত্যাকারী? আমি তো মুসলমান ভাই, আমি তো মনে করি আয়াত মওত আল্লাহর হাতে। বিশ্বাস করি না, এরা বাইরে আমি তো কোনো বিশ্বাস নাই। আমাকে তখন দায়ী করতে আল্লাহকে, আপনি যে কথায় যাচ্ছেন সে কথায় গেলে আমাকে দায়ী করতে আল্লাহ। না, চলতি কথায়, চলতি আইনে যে গুলিটি করেছে সে দায়ী, না তাকে দিয়ে যে গুলিটি করিয়েছে সে দায়ী? সেই গুলিটি যে করিয়েছে তার জন্য তো তৎকালীন বাংলাদেশের বোধহয় 95 লোক দায়ী। বাংলাদেশে তখন যে অবস্থাটা দাঁড়িয়েছিল, ওই কথাগুলো বললে তো আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তুষ্ট হবেন, কষ্ট পাবেন মনে। তৎকালীন 95% মানুষ যদি ওই দলের পক্ষে থাকতো তাহলে ঘটনা ঘটতে পারতো না, কারণ এই বাস্তবতাটা আমরা স্বীকার করি নেবেন সমস্যা। এই জন্য আমি বলছি কিন্তু মানুষের জনসমর্থন না থাকলে তাকে মারা যাবে, জনসমর্থন আছে এরকম লোককে মারা যাবে না, হত্যা করা যাবে না, করা যায়নি, চুক্তি কথা। আমি এখন মেজর জিয়ার প্রশ্নের জবাবে বলছি, প্রশ্নের আপনার অঙ্কটা এবার পুরো উল্টো। যার সমর্থন আছে, যাকে সাধারণভাবে নিষ্ক্রিয় করা সময় তো আমাদের সীমিত। আমরা মূলত যে বিতর্কটা এখন আছে সেই বিতর্কে আপনাদের মতামত শুনতে চাইছি। উনি আমাকে বলেছেন যে যিনি গুলি করেছেন তিনি দায়ী না যে গুলির পিছনে যে ছিল সে দায়ী। বিষয়টি যদি তাত্ত্বিকভাবে বলতে হয় তো উভয় দায়ী। এখন যে গুলি করেছে তাকে আমরা দেখতে পাই, তাকে সাক্ষী সাবুত সবকিছু আছে, কিন্তু যে যাকে দেখতে পাই না তার মধ্যে তো আমরা সবাই আছি। তার মধ্যে স্পিকার অফ দি আওয়ামী লীগ আব্দুল মালিক ওকিল আছেন, তার মধ্যে যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন, উনি তো বলেছেন যে ফেরাউনের পতন হয়েছে, এই কথাটা তো আমার কথা না, এটা তো আব্দুল মালিক উকিল সাহেব বলেছেন। এটা বলেছেন তো আপনি জানেন কিভাবে? উনি তো পত্রিকা আসছে, উনি তো বলেছেন প্রকাশ্যে, পত্রিকা আসলে, কারণ উনি তো স্পিকার হিসেবে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে দাবিদার রাষ্ট্রপতি উনি। তারপরে যে সমস্ত মন্ত্রী সাহেবরা গিয়ে শপথ নিয়েছেন তারা তো আজ অনেকে আছেন।
কাজে আপনি যে বলছেন যে যারা তার সঙ্গে যারা এটা মানে অর্গানাইজ করেছে হুকুমদাতা বা দিস, হুকুমদাতাদের মধ্যে আমরা বলছি সেখানে একটা প্রসঙ্গে আমি আনতে চাই একটু, সেটা হচ্ছে আমি ডিফেন্ড করতে চাই, সেনার প্রধান দায়ী না, সেনা পরিচালনা করে সিজিএস। আপনি জানেন যে ট্রেনিং এর সোলজার হলে সেটা সিজিএস, উনি দায়ী হলেন না বঙ্গবন্ধু হত্যার জন্য। ডিসিপ্লিন দেখে কে কি ভুল করতেছে কে কি না করতেছে সেটা দেখে অ্যাডজুটেন্ট জেনারেল, তিনি দায়ী হলেন না। ডিপটি চিফ অফ স্টাফ আপনি জানেন, আপনার নেতা জিয়াউর রহমান সাহেব আর কি, না উনি তো আমার নেতা, কিন্তু আপনি বন্ধু কথা বলছি যে উনি তো টুটু জগন্নাথ ছিলেন, ওনার মাথায় হয়তো ছিল অনেক চিন্তা ভাবনা করছেন, এই হলে হলো যে আমরা চিন্তা করতেছি, এখন যেগুলো আপনি বলতেছেন করতে পারেন। এখন আমরা দায়ী করতেছি ওনাকে, জেনারেল জিয়াকে আপনি দায়ী করতেছেন, সংসদে বলতেছেন, ইনু সাহেব তো প্রকাশ্যে বলে যাচ্ছেন, এবং ইনি এও বলেছেন যে এটা না। আপনি কি বলতে চান যে দায়ী কিংবা দায়ী না, এর সহজ উত্তরটা দেন। জিয়া তো দায়ী হওয়ার প্রশ্ন ওঠে না। আপনি জুনিয়র অফিসার হিসেবে একজন সিনিয়র অফিসারকে যদি সরকারের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা বলেন, সেটা যদি আপনি গোপন করেন, কার কাছে সিনিয়র অফিসার কার কাছে গোপন করবে? রাষ্ট্রের কাছে। তাহলে খালেদ মোশাররফকে দায়ী করছেন না কেন? শাফাত জামালকে দায়ী করছেন না কেন? ইউ বিং এ ডিজিএফআই অফিসার, why you are not hanged? না, you had been in the DGFI, why you are not hanged? Because why you beginner rope was not hanged? Why rope was not we gave the correct report. কবে দিয়েছেন? 2 মাস আগে। এই গল্পটা তো জনগণের সামনে করতেছেন, রিপোর্টে একটা কপি দেখাতে পারবেন? রিপোর্টে কপি থাকে নাকি? ডিজিএফআই টপ সিক্রেট কপি থাকে না, টপ সিক্রেট আছে। এই যে গল্পটা করে নিজের স্কিম বাঁচাতেছেন, 2 মাস আগে আপনি রিপোর্ট দিয়েছেন ওরা মারবে, আর ঘটনা ঘটেছে মেজর ডালিমের বউকে নিয়ে যখন গন্ডগোল হয়েছে তখন, আর আপনি 2 মাস আগে গন্ডগোল আপনি বলে দিয়েছেন। না জিয়া ভাই, আমি বিনয়ের সঙ্গে বলছি, আমরা আকিরা কোরসের একটা ছবি ছিল, সিনেমা ছিল, হিরো রসমন। সেই সিনেমাতে ওই 5 জন লোকের উইটনেস ছিল এটা হত্যা করার, এবং 5 জন লোকেরই দায়ী ছিল হত্যার। কিন্তু যখন ওই প্লানচেটের মাধ্যমে তাকে ওই মৃত্যু লোকদেরকে প্রশ্ন করা হয়েছে, সবাই সবার অপরাধ গুলা বলতেছে, কিন্তু ওই লোকটা ইনোসেন্ট। যে মার্ডার করছে সেও ইনোসেন্ট, যে মারছে সেও ইনোসেন্ট। এই বিভিন্ন দায়ী। ভাই, বঙ্গবন্ধু হত্যার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করতে হলে আমিও দায়ী। কেন আমি দায়ী? আমি একজন নাগরিক হিসাবে আমার বঙ্গবন্ধু হত্যার জন্য আমি 1 কদম আগাই নাই। আগাই ছিল 3টা লোক। একটা লোকের নাম হলো ক্যাপ্টেন কাদের, যে করেছিল। আরেকটা লোককে আমরা জানি, যিনি সকালবেলা গিয়ে বঙ্গবন্ধু চেষ্টা করেছে, বলেছে আপনি কি করা হবে, মেজর ইয়াকে নিয়ে, ওই যে আসানুল্লাহ ভাইকে না মেজর ছিল, ওই পরে যে জুটুল কর্পোরেশন চাকরি করলো নেত্রকোনা বাড়ি, ওই তাকে নিয়ে আমাদের জওয়াহরলাল সিকদার সাহেব, তিনি বঙ্গবন্ধু জানিয়েছিলেন। আপনার ডিজিএফআই জানিয়েছিলেন। It's a big talk, sir. No, not big talk. Big talk. These are facts. How DGFI report? How do you know about it? Why not? DGFI. কি বলেছে? ডিজি কি বলেছে? এইটা আপনি জানবেন একজন মেজর হয়ে, ডিজির ডিটেচমেন্ট কমান্ডার জেনে যাবেন যে ডিজিএফআই চিফ কি রিপোর্ট করতেছে। এটা স্যার জনতাকে বলেছেন, এটা সাগরে দাঁড়িয়ে, কুয়াকাটা দাঁড়িয়ে, আকাশ সাগরে তাকায় বলে স্যার, আমাদের কাছে বলে না স্যার। আপনার কাছে বললে অসুবিধা, আপনার কাছে বললে অসুবিধা, কারণ আপনি নেগেটিভলি নিবেন, এটা স্বাভাবিক। টপ সিক্রেট রিপোর্ট, অনলি রিপোর্ট। আপনি জানেন না তো ঘটনাটা, কাজে আপনি কুয়াকাটা দাঁড় করলে হবে কেন? না জানবো না কেন? কি জানেন? 2 মাস আগে ডিজিএফআই জানিয়েছেন। ইট ইজ এ ভেরি ভেরি মানে আশারি গল্প। এটা আশারি গল্প ছাড়া কিছু না। ইতিহাস এটি বিচার আপনি বলছেন আশারি গল্প, উনি বলছেন জানিয়েছেন নিজেকে বাঁচানোর জন্য বলেছেন। এই যে শফিউল্লাহ সাহেব এখন না পারে শেখ সেলিমে আক্রমণ করতেছে। না দেখেন, এটা আপনি ওই A/B B/C এভাবে লজিক খুঁজতে যাবেন না। কথাটা হচ্ছে জানিয়েছিল তার ঘটনা পরম্পরায় আমি জড়িত। শুনেন, একটা কু হয়েছে, গুলি ছাড়া, ট্যাঙ্কে গুলি ছাড়া লোকজন মুভ করে গেছে জন্য, গোলা ছাড়া, গোলা ছাড়াই তো ট্যাঙ্কে গোলা ছাড়া চলে গেছে।
ওই বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ট্যাঙ্ক নিয়ে চলে গেছে, এটা 2 মাস আগের পরিকল্পিত, সবাই মারবে, এবং সমস্ত নামগুলো আপনি বলে ফেললেন। না, যারা ইনভলভ ছিল তাদের শুনেছে, আমাদের মাঝে মাঝে হাসি পায়। না, হাসি কালকে যখন বঙ্গ ইয়াতে গেছি, বাজারে গেছি, আমার এক বন্ধু ঢাকা শহরে বিএনপির খুব বড় প্রভাবশালী লোক আইসা বলছে, আক্তার ভাই ঘাবড়ায়েন না। কি হয়েছে ভাই, কেন? আপনি আর কদিন অপেক্ষা করেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, ওই ইলেকশনে শেখ হাসিনাকে বলছে কোথায় নিয়ে যাবো আমরা। আমি বললাম আসতে বলো, শেখ হাসিনার বঙ্গভবন কাছে, গণভবন কাছে, শুনে যাবে। আপনি বাদ দেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হচ্ছে, নেতা বলছে এই ইলেকশনে এইবার আওয়ামী লীগকে একদম বাসায়া দিয়ে দিব। এবং এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি নোট করে এখন প্রধানমন্ত্রীকে দেয়, আমার তো কালকে আয়েশ করতে পারবেন। আমি এখানে প্রকাশ বলতেছি না, এখানে এই লোকটা আপনি ভুল ব্যাখ্যা করছেন। আপনি সবকিছুকেই কখনো এক করেই দেখেন, আবার সবকিছুকেই উল্টা দেখেন। সমস্যাটা হচ্ছে এই ঘটনাটা কিভাবে হয়েছে, কেমনে আমি জানি, এটা না জেনেই আপনি বললেন আষাঢ়ে গল্প, দাঁড়ান, তো কোনো স্কোপ নাই। কে বলছে? কর্নেল রশিদ নিজেও জানতো না বোধ হয় যে 1 ঘন্টা আগে সে বঙ্গবন্ধুকে মারবে, আর খন্দকার মুস্তাক এই কারোর সঙ্গে আলোচনা করে নাই। এটা মৃত্যুর পরে, এটা ঘটনাটা ঘটেছে among the few officers, যারা আউটব্রাস্ট হয়ে, যারা বঙ্গবন্ধুর কাছ থেকে একটা বিচার না পেয়ে তার স্ত্রীকে হিউমিলেট করার জন্য কর্নেল রশিদ আমার সঙ্গেই বলেছেন ইন্টারভিউতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজলুল হক মনি, তারাই এই দুজনকে তারা হত্যা করবেন, বাকিদেরটা তিনি অন্যদের উপর দোষ চাপিয়েছেন। সেটা তো তাদের লাস্ট মুহূর্তে ডিসিশন। কিন্তু কর্নেল রশিদ, আপনি জানেন কেন লাস্ট মুহূর্তে ডিসিশন? বিকজ আমরা বাংলাদেশে তো আমরা বাংলাদেশে যেমন আপনি সব জানেন, অন্যরাও জানতে পারেন, অন্যরাও জানতে পারেন, সব জানার তো বিষয় না। বিষয়টা হলো যে বঙ্গবন্ধুকে যে ডিজিএফআই প্রধান 2 মাস আগে রিপোর্ট দেওয়া থাকে তাকে হত্যা করা হবে, আর সে 2 মাসের পরে আর ডিজিএফআই প্রধান নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছেন, 2 মাস পরে কি হয়েছে আমরা এই বিতর্ক চলতে থাকলে আসলে অন্যান্য বঙ্গবন্ধু যার যার কথা হয়েছে, হত্যা হয়েছে, সেটা আমাদের জন্য নির্মম সত্য। মেজর জিয়াউদ্দিন, আমরা জাতীয় সমাজতান্ত্রিক দলকে নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে এবং এটি 14 দলের অভ্যন্তরীণ হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই সময় জাসদের ভূমিকাকে অনেকে দায়ী করছেন, এবং এর মধ্যে আবার যুক্ত করেছেন, নতুন মাত্রা যোগ করেছেন কর্নেল অলি আহমেদ। তিনি জাসদ বিতর্কে বলছেন যে জিয়ার আমলে জাসদের প্রয়োজনেই বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে 19 বার অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। তো আপনি কতটা একমত? 19 বার অভ্যুত্থানের চেষ্টা হয়েছে কিনা সেটা আমি হলফ করে বলতে পারবো না। আপনি কয়েকটা করছেন না, আমি একটাতেই ছিলাম। 19টার মধ্যে একটা সত্যতা পাইলেন, তাহলে 19টার মধ্যে একটা পাইলাম সত্যতা। কথা হলো যে আপনার জেএসডির ভূমিকাটা ছিল মৌলিক পরিবর্তনের পরে আজকের জেএসডি, যে আওয়ামী লীগ ওয়ান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, সেই আওয়ামী লীগের নেতৃত্বই 6 দফা দিয়ে বাংলাকে স্বাধীন করেছে। ঠিক তেমনি যে জেএসডি সেদিন বিতর্কিত ভূমিকা রেখেছিল বঙ্গবন্ধুকে জনপ্রিয়তাহীন করার জন্য, সেই জেএসডি কাজী আরিফের নেতৃত্বে জেএসডির এই পরিবর্তনটা আসে, যে বঙ্গবন্ধুকে অস্বীকার করে রাজনীতি করা মানে রাজাকারদের পক্ষে কিংবা স্বাধীনতা বিরোধীর পক্ষে রাজনীতি করা। উনি এই ফর্মুলা, এই থিওরিটা দেওয়ার পরেই জেএসডির মধ্যে এই মৌলিক পরিবর্তনটা আসে। কাজে আজকের যে জেএসডি ইনুর নেতৃত্বে আছে, সেই জেএসডিকে ওই জেএসডি দিয়ে পরিমাপ করলে সেটা নিতান্তই ভুল হবে। যেমন কাকমারি সম্মেলনের আওয়ামী লীগকে দিয়ে যদি 6 দফার আওয়ামী লীগকে মূল্যায়ন করতে চাই, তাহলে যে ভুল হবে সেই একই ভুল এটা হতে পারে, কারণ এখানে পার্টির মৌলিক পরিবর্তন হয়ে গেছে। সেই মৌলিক পরিবর্তনটা আপনার প্রপার কনসিডারেশনে নিতে হবে, তাছাড়া মূল্যায়ন করা যায় না। আপনি চীনের রাজনীতি দেখেন, এই মাও সেতুং সানিয়া সেনের বাহিনীর সদস্য ছিল, এই মাও সেতুং হুনান কিয়াংশি পাহাড়ে এসে ঘাঁটি গড়েছিল, এই মাও সেতুং চিয়াং কাই শেখকে বন্দী করে তার সাথে সমঝোতার স্বাক্ষর করেছিল জাপানদের বিরুদ্ধে। কাজেই পার্টির মৌলিক পরিবর্তন জায়গাগুলোকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে সেটা মূল্যায়ন হবে না। তর্ক করা যেতে পারে, হ্যাঁ, তারও চিৎকার করা যেতে পারে, কিন্তু মৌলিক জায়গাগুলোকে মানুষের কাছে স্পষ্ট করা যাবে না।
এখানে আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই, খুব সংক্ষেপে আপনি এই যে রাজাকারের পক্ষে শব্দটা আসছে, 2 মিনিটের বেশি সময় পাবেন না। দুর্ভাগ্যজনক। রাজাকার শব্দটা কিন্তু মুক্তিযুদ্ধের পরে কেউ জানতো না। রাজাকার কোনো বিষয় ছিল না। রাজাকার ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি স্থানীয় বিভিন্ন বদর আল শামস আল রাজাকার এরকম একটা অংশ, আনসার বিডিবিদের মতো। এটা যুদ্ধের কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল না। কিন্তু 91 সনের পরে ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার শব্দ দাঁড় করিয়ে দিল। রাজাকারদের পক্ষে আরেক কথা বলেছে, এটা স্যার এটা ইতিহাসে এখানে আজকে আপনি আজকে রাজাকার বলছেন শাহজিজকে। আরে শাহজিজ রাজাকার হবে কেন? সে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সে রাজাকারের সদস্য হবে কেন? রাজাকার তো একটা ছোট্ট সংগঠন। রাজাকার পাকিস্তান একটা ছোট্ট সংগঠন রাজাকার, যার সদস্য সংখ্যা বোধ তাও এটা জামাত ইসলামের একটি অংশ ছিল রাজাকার। জামাত ইসলামরা যে ক্যাডারটা করেছিল সেটা ছিল রাজাকার। তারা ছিল ওই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তির একটি ছোট্ট ক্ষুদ্র শক্তি। এখন আপনি সবাইকে রাজাকার বানিয়ে ফেলছেন, সবুর খানকে রাজাকার বানিয়ে ফেলেছেন, তারপরে রাজাকার বানিয়ে ফেলেছেন সবাই। দেওয়ার বাংলাদেশ স্বাধীনতার বিরোধী, তারা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে। আমি কথাটা বলি, কাজী আরিফ যদি বলেন রাজাকারদের বিরুদ্ধে হবে, স্বাধীনতা হবে না। রাজাকার শব্দটা প্রতীকী শব্দ হিসেবে এখন ব্যবহার 91 সালের পরে। 91 আগে তো রাজাকার চিনত না, রাজাকার শব্দটা নিয়ে কোনো মাথা চিনত না। আরে জামাত কি শুনেন, আপনার জামাতকে নিয়ে রাজনীতি, জামাতকে যে আপনি বলতেছেন আপনার মন গড়া ইতিহাস সৃষ্টি করতে চান। 11,000 রাজাকার এবং স্বাধীনতা বিরোধী জেলখানায় ছিল, তাদের বিচারের অপেক্ষা। জামাতের সদস্য যারা রাজাকারের জামাতের অংশ। আপনি যে বললেন, এখানে কথা হচ্ছে যে 11,000 বন্দী ছিল বিচারের অপেক্ষায়, যারা মানবতা বিরোধী বিচার কাজ করেছে। শাহজিজ কি রাজা ছিল? হ্যাঁ, রাজা ছিল। সিম্বলিক হ্যাঁ, সিম্বলিক 91 পরে হয়েছে। সিম্বলিকটা হয়েছে 91 সনে বিএনপি ক্ষমতায় আসা। এটা আপনার ভুল ধারণা, কারণ এই রাজাকার এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে একই নামে চিহ্নিত করা, সেটা রাজাকার। 11,000 বন্দী ছিল। আপনি এটা বলতে বলে আপনি বলতে লজ্জা পাচ্ছেন যে 11,000 বন্দীকে আপনার নেতা জিয়াউর রহমান অধ্যাদেশ বলে জেল থেকে ছেড়ে দিয়েছিল। তখন প্রয়োজন ছিল, জনগণ তাই চেয়েছে। জনগণ চেয়েছে। বঙ্গবন্ধু শেখ কার কাছে চেয়েছে? ডক্টর প্রেসিডেন্টের কাছে চেয়েছে, রাষ্ট্রপতি চেয়েছে। কি প্রমাণ? আমার চিঠি আছে। প্রমাণ না হলে হলো কেমনে? আপনি জনগণ দাবি না করতো, আপনি প্রতিবাদ করেন না কেন? আপনি মেজর জিয়া সেদিন প্রতিবাদ করেছেন। আমি প্রতিবাদ করি না। আপনি তো সেদিন রিজার্ভে ছিলেন। এদেরকে মুক্তি দিতে হবে না, সেটা বললো আমার ব্যক্তিগত তৎকালীন মার্শাল্লার মধ্যে জনগণ বিরোধিতা করবে, এটা আপনি আশা করেন? জনগণের তো ডিমান্ড ছিল তখন। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার পারমিশনটা কে দিয়েছিল? ওইটা ভুলে গেছেন কেন? কে দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুখে কি দুঃখে? অবশ্যই। কেন বাধ্য ছিল? অবশ্যই বাধ্য ছিল। বাধ্য ছিল? বাধ্য ছিল। কোথায় বাধ্য ছিল? আপনি সাবকন্টিনেন্ট পলিটিক্সটা উনি ওইটা দিতে বাধ্য ছিল, বাকিগুলো দিতে পরে সুখে। আপনার যুক্তি দেওয়ার আগে সাবকন্টিনেন্ট পলিটিক্সটা একটু খেয়াল রাখবেন। শুনে আমরা সবসময় ওই যে বললেন না মস্কো পন্থীরা ছাত্র ধরতো, এই দেশে আমরা সবসময় সূর্যমুখী ফুলকে পছন্দ করি। রাজনীতিবিদদের ম্যাক্সিমাম বক্তৃতা দিয়ে আমরা মঞ্চের দিকে তাকাইয়া, জনগণের তাকায় বক্তৃতা দিই না। আমরা যখন দাঁড়ায় বক্তৃতা দিই না, এই যে আসলে কথা বলতেছি, আমাদের ব্যাক অফ মাইন্ডে কাজ করতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনলে আমাদের কি বলবেন, কি করতেছে না, বুঝে না? এই যে আমাদের রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি কিন্তু আমাদের একটা অবচেতন একটা আনুগত্য আছে, আমরা সবসময় মনে করি। এখন প্রশ্ন হচ্ছে তৎকালীন জিয়া রহমান, আজকে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে অনেক কিছু করতেছেন, শেষ করতে হবে আমাকে। এই দেশে যদি কোনো ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে বেগম খালেদা জিয়ার বাসায় যে ময়লার ট্রাক রাখা হয়েছিল তার জন্য কি মেট্রোপলিটন পুলিশ কমিশনের বিচার হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে? জেনে রাখেন, মেট্রোপলিটনের পুলিশ কমিশনের বিচার হবে না। ওই ময়লার ট্রাক রাখার জন্য যদি পথ পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে। এখন এই কথাটা
বললে আমার ফাঁসি হতে পারে, কিন্তু আমার তো আমার ফাঁসি হওয়ার কোনো চিন্তা নাই, কারণ ট্রাক রাখার আর কি বিচার হবে? না না, বিচার হবে, এইটাই তো হবে। এই যে আজকে বলবেন না যে বাধ্য হয়েছে, ঘটনা ঘটে যেই দেশে, কাজে সেখানে ময়লা আনতে ট্রাক গেলেও সে তার বিচার হবে। এই তো আজকে বলতে কথাটা খুব সহজ, কিন্তু একদিন এইটার জন্য হয়তো এই শেষ করতে চাই, আমরা ধিক্কার দিব, শেষ করতে চাই। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমার হাতে আর সময় নেই। স্যার আপনি ছিলেন ডিজিএফআইতে তখন, আপনি বলতেন 78-এ আপনি জয়েন করেছেন, তা আমরা চিন্তা করি সার্ভড জেনারেল জিয়া full honesty and full sincerity from 75 to 78. No, that is wrong. আপনি তাহলে কি কর্নেল তাহেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেই হত্যা মামলায় আমি আসামি ছিলাম না, তাহলে কি আপনি এর আগ পর্যন্ত ডিজিএফআই চাকরি যে করেছেন সেই চাকরিটা তাহলে কি আপনি ওই মানে ডিসলয়াল করছেন? না, 75-76 পর্যন্ত আমি ইউ আর দ্য পার্ট অফ জেনারেল জিয়া, এবং আপনারা বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী আপনারা, এবং আপনারা আপনি বলেন মূল পরিকল্পনা নেই, তার সাথে আমি রাজি আছি। না না, আপনি মূল হত্যাকারী চিহ্নিত করেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ দিচ্ছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটো, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান এবং অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মন্ডলী, দুজন মেজর এবং খানিকটা রাজনীতিবিদও বিতর্ক করছিলেন নানা বিষয় নিয়ে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এবং নগর জীবনের সমস্যা নিয়ে। নগর জীবনের সমস্যা আছে এবং এই সমস্যা অসহনীয় সমস্যা, এবং পৃথিবীতে বাসের অযোগ্য যে শহরগুলো রয়েছে তার মধ্যে 2 নম্বরে আমরা জানি আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি বলি বা সমালোচনা বলি সেটি আমাদের মিলেছে। এবং এই সমস্যার সমাধান নগর যারা পিতা হয়েছেন তাদের আছে কিনা আমরা জানি যে তাদের হাতে আসলে তেমন কোনো ক্ষমতা নেই, এবং আসলে একটি নগরীর 2জন পিতা সেটিও একটি বিসদৃশ্য ব্যাপার বা সেটিও একটি হাস্যরসের ব্যাপার যে এক নগরীর 2জন পিতা হন কিভাবে। তারপরও তারা আছেন এবং আন্তরিকভাবে হয়তো চেষ্টা করবেন, কিন্তু আসলে তাদের একার পক্ষে সম্ভব না। এর জন্য সরকারের প্রশাসন যন্ত্রের এবং আমাদের নাগরিকদেরও কিছু ভূমিকা রয়েছে। সবাই মিলেই আসলে এই সমস্যার সমাধান করতে হবে। এবং ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলঙ্কিত এক অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড। ইতিহাসের এই ধরনের ঘটনাগুলোর পুনঃ তদন্ত বা এর প্রকাশ্যে নেপথ্যে যারা আছেন তাদের খুঁজে বের করা দরকার, ইতিহাসের স্বার্থেই, এগিয়ে যাবার স্বার্থেই। এবং তার জন্য যত ধরনের তথ্য উপাত্ত আছে, যত ধরনের আলোচনা, মুক্ত আলোচনা আছে, বিতর্ক আছে, সেগুলো চলতে দেয়াই ভালো। এবং তার মধ্য দিয়ে আসলে সঠিক ইতিহাসটা বা সঠিক তথ্যটা জানা কিন্তু সহজতর হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য